ভাইয়া, তোকে কিছু জিজ্ঞেস করার আছে। ঘাড় ঘুরিয়ে তাকালো রওনক। পরক্ষণে জানালো এখন বেরোবে সে, কথা পরে শুনবে। রিশা চট করেই মনে হলো ভাইয়ার তো ভার্সিটি আছে, বেমালুম ভুলে গিয়েছিল সে। পরের ইয়ারের জন্য আজকে বই কিনতে বের হবে রিশা। রৌনককে বলল বিকেলে একটু সময় দিতে তাকে। আজকে কোচিং নেই রৌনকের, সপ্তাহে 3 দিন থাকে। এটা খুব ভালো করেই জানে রিশা। রৌনক জানালো বিকেল 5টায় ফ্রি হয়ে কল দিবে রিশাকে। অগত্যা সায় জানিয়ে চলে গেল রিশা। প্রশ্নগুলো বিকেলের জন্য তোলা রাখলো। সকাল 10টা নাগাদ ঘুম ভাঙল কুহুর। পাশে তাকাতেই দেখল রৌনক নেই। কিছুটা যেন চমকে উঠল। কাল রাতে ঘরে যে লোকটা ঘুমাতে কষ্ট হয়েছিল সেটা বেশ বুঝতে পেরেছিল কুহু। কুহুর পায়ের জন্য কোনায় এইটুকু জায়গা নিয়ে কোনো রকমে শুয়েছিল। আফসানা বেগম নাশতা হাতে মেয়ের রুমে আসলেন। চোখে মুখে এক তৃপ্তির হাসি লেপ্টে আছে। বিয়ের পর মেয়েকে সুখী থাকতে দেখলে বোধহয় সকল মায়েরই ভালো লাগে। কালকে থেকে আজকে পায়ের ফোলা ভাবটা অনেকটা কমে গেছে। তবুও ডাক্তার বলেছে সম্পূর্ণ রেস্টে থাকতে। ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যেতে চাইল কুহু। আফসানা বেগম জানালেন মুখ ধোয়ার জন্য পানি আর ব্রাশ এনে দেবেন। কুহু যেন পড়ল মহাবিপদে। সে তো বাথরুমেও যাবে। হুট করে তার মনে হলো রৌনক ভাই থাকলে এক্ষুনি কোলে তুলে নিয়ে যেত, কোনো সমস্যাই হতো না। এখন একা যাবে কি করে সে? পরক্ষণে চোখ মুখ খিচিয়ে নিয়ে স্বাগতিক করলো। ছি কুহু, এসব নির্লজ্জের মতো কি ভাবছিস? বেশরম লোকটার সঙ্গে থাকতে থাকতে তুইও লাজহীন হয়ে যাচ্ছিস। ছেলে আয়াসকে কোলে নিয়ে কুহুর রুমে আসলো তোহা। ঠোঁটের কোণে মিটিমিটি হাসি, খানিকটা গলা ছেড়ে বলল, কি ননদি, মুখটা শুকনো চিন্তিত লাগছে কেন? জামাইকে মিস করছো? তোহার কথায় চোখ তুলল, তাকালো কুহু। কোনো উত্তর দিল না, শব্দ করে হেসে বলল তোহা। বুঝতে পারছি তোমার কষ্ট। ইস, তোমার সুপার হিরো হাজবেন্ড এখানে থাকলে এক্ষুনি কোলে তুলে ওয়াশরুমে নিয়ে যেত। আমার গায়ে বাপু অত জোর নেই। আমার কি পানি? আমি একাই যেতে পারবো। নাক ফুলিয়ে বলল কুহু। ততক্ষণ পানি আর ব্রাশ নিয়ে চলে এসেছেন আফসানা বেগম। ছেলেকে শাশুড়ির কোলে দিয়ে বেরিয়ে গেল তোহা। পরক্ষণে এবারও সাপোর্ট হ্যান্ডশেক নিয়ে আসলো। কুহু হাঁ করে তাকিয়ে আছে। এটা তো পঙ্গু মানুষেরা ব্যবহার করে। তোহা জানালো ফুয়াদ এটা কিনে দিয়ে গেছে রৌনকের। অবর্তমানে তো আর কুহুকে কোলে তোলার কেউ নেই। কুহু যেন খুশিই হলো খুব। স্টিক দুটো হাতে নিয়ে নেমে গেল খাট থেকে। বিকেল নাগাদ রৌনককে নিয়ে বই কিনল রিশা। বাড়িতে যাওয়ার জন্য বারংবার তাড়া দিচ্ছিল রৌনক। বাড়িতে কুহুর চিন্তা হচ্ছে তার। ও বাড়িতে কারো ফোন নাম্বারও নেই যে জিজ্ঞেস করবে। রিশা বায়না ধরলো বার্গার খাবে। না খেয়ে কোনো মতেও যাবে না সে। বোনের আবদার পূরণ করতে রাজি হলো রৌনক। রিশার উদ্দেশ্যে প্রশ্নের উত্তর জানা। রেস্টুরেন্টে প্রবেশ করে বার্গার অর্ডার করলো রৌনক আর 4টা পার্সেল করতে বলল। রিশা বসলেও রৌনক দাঁড়িয়ে রইল, হাত ঘড়ি দেখছিল বারবার। রিশা বুঝতে পারছে ভাই তার খুব তাড়া নিয়ে আছে, নতুন বউকে চোখে হারাচ্ছে। আমি তোর বিয়ের রহস্য জানতে চাই ভাইয়া। এখন তুই কাকতালীয় বলে চালিয়ে দিতে পারবি না। সত্য করে বল তো, ছেলেটাকে কি করেছিস তুই? কোনো ক্ষতি করিসনি তো? সোজা প্রশ্ন রিশার। পাশ ফিরে তাকালো রৌনক। ভেবেছিল রিশা বোধ হয় ভুলেই গেছে বিষয়টা। ভাইয়ের চমকিত মুখের দিকে তাকিয়ে ফের বলল রিশা। তুই হয়তো এমন কিছুই ঘটিয়েছিস ভাইয়া। এটা না হয় বাবা মাকে রাজি করাতে পারবি না বলে করেছিস, কিন্তু কুহু, ও কি মন থেকে মেনে তোকে বিয়ে করেছে? তুই তাকে ভালোবাসিস এটা তো জানালিও না। আমার মনে হয় দুটো মানুষ মন থেকে রাজি না হয়ে বিয়ের মতো সম্পর্কে আবদ্ধ হওয়া উচিত নয়। বলতে গেলে তুই ছলচাতুরি করেছিস। বিয়ের দিনও কুহুর মুখে ভয়ানক চিন্তার ছাপ ছিল। তোকে বিয়ে করতে ভয় পাচ্ছিল মেয়েটা। সব শেষে বিয়ে করে কি মনে হচ্ছে সার্থক তুই? এটাকে আদেও পূর্ণতা বলে ভাইয়া? রিশার কথার মাঝে ওয়েটার বার্গার দিয়ে গেল। চেয়ার টেনে রিশার মুখোমুখি বসলো রৌনক। তপ্ত শ্বাস ফেলে বলল, কুহুর ভালোবাসা না পাওয়া অবধি এই সম্পর্কটাকে পরিপূর্ণ বলবো না আমি। হ্যাঁ, এটা সত্যি আমি কৌশল খাটিয়ে বিয়ে করেছি, তবে অন্যায়ভাবে কিছু নয়। কুহুকে আমার মনের কথা জানানোর মতো পরিস্থিতি ছিল না। কুহু যদি আমাকে প্রত্যাখ্যান করতো, আর বাকি হচ্ছে বাবা মা। আমি তাদের একমাত্র ছেলে।
তাদের বিরুদ্ধে যাওয়া আমার জন্য মোটেও সহজ হতো না রিস। আমি আমৃত্যু অপেক্ষা করে থাকবো কুহুর ভালোবাসা পাবার জন্য। শুধুমাত্র হারিয়ে ফেলার ভয় থেকে আমি এত নাটক সাজিয়ে বিয়ে করেছি। কুহুর প্রতি আমার অনুভূতি এখনও প্রকাশ করিনি, নীরবেই বয়ে বেড়াচ্ছি। ও একদিন নিজ থেকে আমাকে ভালোবাসি বলবে। যেদিন মেয়েটা নিজ থেকে ভালোবাসা উপলব্ধি করবে, সেদিন আমার অনুভূতির মূল্য বুঝবে। এখন বললে হয়তো ভাববে বিয়ে হয়ে গেছে বলে আমি তার সাথে সমঝোতায় আসতে চাইছি। আমাকে বোঝার জন্য কুহুকে আমি অফুরন্ত সময় দিয়ে দিয়েছি। চলুক না এইভাবেই। ভাইয়ের কথার প্রতি উত্তরে কিছু বলল না রিসা। তপ্ত শ্বাস ফেলে বার্গারে কামড় বসালো। মেয়েদের তুলনায় ছেলেদের ভালোবাসা ক্ষমতা বেশি হয়। একটা ছেলে চাইলেই তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নিতে পারে, যেটা হয়তো একটা মেয়ের ক্ষেত্রে অতটা সহজ হয় না। কুহু নিঃসন্দেহে ভাগ্যবতী। এমন ভালোবাসা কয়জনের কপালে জোটে? রনকের দিকে তাকিয়ে বলল রিসা। তা কি এমন নাটক সাজালি তুই? রনক হাত ঘড়ি দেখে মুখ তুলে তাকিয়ে বলল, নাটক বলতে বিয়েটা শুরু থেকে আমার সঙ্গেই ঠিক ছিল। কুহুর বিয়ের শাড়ি কেনা থেকে শুরু করে গহনা সব আমার টাকায়, আমার পছন্দে। শুধু বরটা বদলেছে, সেটাও প্ল্যান মাফিক। এখানে অপরাধ কিছুই হয়নি। ভাইয়ের প্ল্যানের কথা শুনে কিছুক্ষণ তবদা খেয়ে তাকিয়ে রইল রিসা। প্রেমে পড়লে বোধ হয় কত রকম চমৎকার সব চিন্তা ভাবনা উদয় হয় মাথায়। কি জানি, এত কিছু বুঝতে পারল না রিসা। খাওয়া শেষ হতেই তাড়া দিল রৌনককে। বিল মিটিয়ে বেরিয়ে গেল দুজন। আকাশ ভেসে থাকা শুভ্র রঙগুলো ক্রমেই ছাই রঙা হয়ে যাচ্ছে। সন্ধ্যের প্রস্তুতি নিচ্ছে। আকাশ জানালার গ্রিল ধরে অম্বর দেখায় মত্ত কুহু। সারাদিন আজ অন্যরকম এক চিন্তায় মন খচখচ হয়ে আছে তার। রনক ভাই বোধহয় কুহুকে নিয়ে বিরক্ত হয়ে যাচ্ছে। কেনই বা সেদিন দায় নিতে গেলেন তিনি? লোককে যা বলার কুহুকে বলতো, তার তো কোনো সমস্যা ছিল না। কুহুর সঙ্গে পূর্ণাঙ্গ সংসার করতে আরো সময় চায় রনক ভাইয়ের। আদৌ এই সম্পর্কের শেষ পরিণতি কি জানে না কুহু? রনক ভাইয়ের সঙ্গে বিয়ের কথা উঠতেই আশ্চর্যের শেষ সীমানায় পৌঁছেছে গিয়েছিল সে। ভেবেছিল নামমাত্র বা লোক দেখানো বিয়ে করছেন রনক ভাই, যেন কুহুর ঘাড়ে কোনো বদনামের বোঝা না চাপে। এখন মনে হচ্ছে সম্পূর্ণ দায়িত্বশীল একজন স্বামী সে, যেন সবকিছু স্বাভাবিক। তবে কি রনক ভাই চায় কুহুর সঙ্গে সংসারটা টিকে থাকুক আজন্ম? এত মন দিয়ে কি ভাবছো? কিভাবে রৌনক ভাইকে জ্বালানো যায়, তাই তো? গম্ভীর পুরুষ সুলভ কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল কুহু। বাইরে তখন ঘটা করে সন্ধ্যের আয়োজন। ক্লান্ত মুখে এক চিলতে হাসি রনকের। হাতে একটা ব্যাগ, বোঝা যাচ্ছে এতে খাবার হবে হয়তো। ততক্ষণে প্যাকেট থেকে অনেক রকম চকলেট, চিপস, স্ন্যাক্স বের করলো রনক। কুহু গভীর মগ্ন হয়ে দেখছিল বলিষ্ঠ দেহী পুরুষকে। অবশেষে কি সব নামিয়ে নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে রনক ভাই। এভাবে টিকে সম্পর্ক? নিখুঁতভাবে অভিনয় করাও তো সম্ভব নয়। রনক এগিয়ে এসে কুহুর পায়ের সামনে বসলো। আলতো হাতে নিজের কোলে টেনে নিল আঘাতযুক্ত পাটা। বার কয়েক চোখের পাতা ঝাপটে নিয়ে অপ্রতিভ হলো কুহু। ঈষৎ লজ্জাভাব ঝেঁকে ধরল তাকে। ব্যথাযুক্ত স্থানে আঙ্গুল চালাচ্ছে রনক। দৃষ্টি করুণ, মুখের আদল বলছে যেন আঘাতটা সে পেয়েছে। আমতা আমতা করে বলল কুহু। আপনি তো মাত্র ফিরলেন, ফ্রেশ হয়ে নিন। আমি ভাবিকে বলছি খাবার দিতে। দৃষ্টি তুলে তাকিয়ে বলল রনক। লাগবে না, বাড়ি চলে যাব। তোমাকে সঙ্গে নিয়ে যেতে এসেছি। এখানে দুজনের থাকতে কষ্ট হয়ে যায়। রনকের কথায় অবাক হয়ে তাকালো কুহু। এই ভাঙা পা নিয়ে যাবে কি করে? এখানে তো তোহা ভাবেই দেখাশোনা করে। ওখানে গেলে রিসার কষ্ট হয়ে যাবে। রনককে চলে যাবার কথাও বলতে পারলো না কুহু। মাথা নিচু করে মিনমিন করে জানালো পা ভালো হওয়ার আগ অব্দি এখানেই থাকবে সে। রনকও নাছোড়বান্দা। আগামীকাল তার ছুটি, সম্পূর্ণ সময়টা সে কুহুর জন্য বরাদ্দ করে দেবে। তাছাড়া বারবার এভাবে শ্বশুর বাড়িতে চলে আসাটা নিজের কাছেই দৃষ্টিকটু আর লজ্জাকর লাগছে। বাড়িতে হয়তো বাবা মা কত কিছু ভাবছে। কুহু পাল্টা আর কিছু বলল না। কি জানি, বলতে পারলো না। রনক ভাই সম্মুখে আসলেই সব তালগোল পাকায়। মস্তিষ্ক তখন অকেজো হয়ে যায়, বুক ঢিপ ঢিপ করে। অদ্ভুত অনুভূতি রনকের ঠোঁটের কার্নিশে বিশ্বজয় করা হাসি। কুহু এত সহজে মেনে যাবে ভাবেনি। মোটা মাথায় বুদ্ধি শুদ্ধি হচ্ছে বোধহয়। কুহু এক শর্ত দিয়ে বসলো, সে নিজে হেঁটে যাবে।
এবলো সাপোর্ট স্টিক দিয়ে কিছুক্ষণ ভাবুক ভঙ্গিতে তাকিয়ে থেকে রাজি হলো রনক। বাড়ির কাছে আসতেই রিসার থেকে নেমে দাঁড়ালো রিসা। ভাইয়ের কথা ভাবতেই তপ্তশ্বাস বেরিয়ে আসলো। সে আসলেই ও পাগল। জগৎ সংসার ভুলে একেবারে মজেছে ভালোবাসায়। বাড়ির কথা বুঝি খেয়ালই নেই। সোজা অন্য রাস্তা ধরে কুহুদের বাড়ি চলে গেছে। আচমকা দূরে বৃষ্টি পড়তেই দেখলো রাতিম হেঁটে আসছে। ঘাড় ঘুরিয়ে রিশাদের বাড়ির দিকে তাকাচ্ছে বারবার। বেশ জোরালো স্বরে ডাকলো রিসা। অনেকটা যেন হকচকিয়ে উঠল রাতিম। হাসার চেষ্টা করে এগিয়ে আসলো। এই মুহূর্তে রিসাকে বোধহয় বাইরে আসা করেনি। কি রাতিম ভাই, আপনি চোরের মতো আমাদের বাড়ির সামনে দিয়ে চুপি চুপি চলে যান, অথচ বাড়িতে যান না। এটা কেমন বিচার? বহু কষ্টে হাসি ধরে রাখার চেষ্টা করে বলল রাতিম। হ্যাঁ, যেতাম। কিন্তু আমি তো এই সময়টাতে একজন স্টুডেন্টকে পড়াই। এই তো এই গলির পরেই বাসা। তাই হুটহাট তোমার সঙ্গে কেমন দেখা হয়ে যাচ্ছে কদিন যাবত। দেখেছেন, আপনি এখানেই পড়ান অথচ আমাদের বাড়িতে আসেন না। ভাইয়া নিশ্চয়ই জানেন না, নয়তো এত সহজে ছাড়তো আপনাকে। হ্যাঁ, মানে রনক জানে আমি এই গলিতেই টিউশন করাই। শুনেছি হুট করেই নাকি বিয়ে করে নিয়ে এসেছে। এখন হয়তো বিজি, তাই বন্ধুকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, আসলে হুট করে ভাইয়ার বিয়েটা হয়েছে। সমস্যা নেই, আপনি আসুন তো, আমি নিমন্ত্রণ করছি। রাতিম যেন বিপত্তিতেই পড়ল। রনক শালা যদি এত গন্ডগোল না বাঁধাতো তাহলে রিসা একবার বলতেই চলে যেত সে। এখন তো আর সে উপায়ও নেই। মাথায় বিন্দু বিন্দু ঘাম জমলো রাতিমের। হাত ঘড়িতে তাকিয়ে নিয়ে ব্যস্ত স্বরে জানালো সময় নেই তার হাতে। ছুটির পর অবশ্যই যাবে। আপাতত এখন থেকে পালাতে পারলেই বেঁচে যায় যেন। অগত্যা তার কিছু বলল না রিসা। চলে যাওয়ার জন্য পা বাড়াতে হাত থেকে মোটা মোটা বইগুলো খসে পড়ল রাস্তায়। এতক্ষণ যাবৎ হাতে রাখা কষ্টকর হয়ে পড়েছিল। রাতিম দ্রুত ঝুঁকে বসলো বই নেওয়ার জন্য। বাদ সাধল রিসা। ততক্ষণে বইগুলো তুলে নিয়ে উঠে দাঁড়ালো রাতিম। রিসার দিকে বাড়িয়ে ধরলো। রিসা হাত বাড়াতেই চমকে উঠল রাতিম। গোলাপি রঙা হাতের তালুতে রক্ত জমাট বেঁধে আছে যেন। হঠাৎই কেমন বিচলিত হয়ে উঠল রাতিম। এদিক সেদিক তাকিয়ে ঠান্ডা জলের বোতল কিনে নিয়ে আসলো। রিসা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছু বুঝে উঠতে পারল না। রিসাকে হাতে পানি ঢালার জন্য বলল রাতিম। তখনই নিজের হাতের দিকে খেয়াল হলো রিসার। পরক্ষণে রাতিমের পানে তাকালো ও। কেমন চিন্তিত লাগছে। অচেনা একটা লোকের কাছে এরকম যত্ন পেয়ে খানিক অপ্রস্তুতি হলো রিসা। রাতিম ভাই সত্যিই চমৎকার ব্যক্তিত্বের একজন পুরুষ। যত দেখছে তত মুগ্ধ করছে তাকে। বাধ্য মেয়ের মতো বোতল খুলে হাতে পানি ঢেলে রিসা ততক্ষণ যাবৎ জ্বালা করছিল, কিন্তু ততটা খেয়াল করেনি রিসা। হাতে এই ভারী বইগুলো তুলে দিতেও খারাপ লাগছে রাতিমের। তবে কিছু করার নেই। দীর্ঘশ্বাস ফেলে বইগুলো দিয়ে এক মুহূর্ত দাঁড়ালো না সে। চলে গেল রিসাকে অবাক হলো। ভেবেছিল রাতিম ভাই বুঝি ঘর অবধি তাকে পৌঁছে দেবে। আফসানা বেগম নাছোড়বান্দা মেয়ে জামাইকে খাইয়ে তবেই ছাড়বেন। না খেয়ে গেলে শোভা পায় না এটা। তোহা বেশ অনেকবার থাকার জন্য বলল। রনক রাজি নয়। সকালের মাঝে কুহু নিশ্চুপ ছিল। রনকের পাগলামো যত দেখছে অবাক হচ্ছে তোহা। অবশেষে রাত 8টার পর কুহুকে নিয়ে বেরিয়ে গেল রনক। সবার সামনে কুহু এলবো সাপোর্ট স্টিকে ভর দিয়ে হাঁটলেও সিঁড়ির কাছে আসতেই ধূপ করে কোলে তুলে নিল রনক। দৃশ্যটা পেছন থেকে ঠিকই নজরে পড়লো তোহার। মুচকি হেসে উঠল সে। নিচে নেমে সিএনজি ডাকলো রনক। কুহু অবাক হলো। এইটুকু জায়গা তো হেঁটেই চলে যাওয়া যায়, শুধু 3টে গলি। সিএনজি আসতেই দরদাম করলো রনক। এখান থেকে ভাড়া 50 টাকা চাইলো সিএনজি চালক। শুনে কুহুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। চোখে মুখে তেজ নিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে বলল সে। এখান থেকে ওখানে 20 টাকা দিলেও তো বেশি হয়ে যাবে। যেই দেখেছেন আমার পা ভাঙা, অমনি সুযোগে এত টাকা ভাড়া চেয়ে বসে আছেন, তাই না? এটাই কি আপনাদের বিবেক? যাব না আপনার সিএনজিতে। এইটুকুনি রাস্তা আমার বর কোলে তুলেই নিয়ে যেতে পারবে। সিএনজি চালক ভূত দেখার মতো দেখছে কুহুকে। রনক নির্বাক হয়ে তাকিয়ে আছে কুহুর দিকে। এটুকু রাস্তা কুহুকে কোলে তুলে নেবার মতো সামর্থ্য তার আছে। শুধু শর্তের কারণে সিএনজি রেখেছিল সে। তবে কুহু শেষের কথায় ঈষৎ হাসি পেয়ে গেল রনকের। অনুমতি পেতেই রাস্তায় জনসম্মুখে কুহুকে কোলে টেনে নিল সে।
সিএনজি চালক এবার দ্বিগুণ আশ্চর্য দৃষ্টি ফেলে তাকিয়ে রইল লোকটার দিকে। তাকিয়ে ভেঙচি কাটল কুহু। হাসি চেপে রেখে কৃত্রিম হতাশা টেনে বলল রনক। কিচ্ছু করার নেই মামা, বউ যখন কোলে চড়ায় আবদার করে বসেছে কি করে অমান্য করি। ঘরে বউ থাকলে বুঝবেন কত জ্বালা। দিনের পর দিন এভাবেই পুরুষ জাতির ওপর অত্যাচার হয়ে আসছে। অবলা শব্দটা বিবাহিত পুরুষদের জন্য হওয়া উচিত ছিল। কতটুকু বলেই হাঁটা ধরল রনক। সিএনজি চালক হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। রনকের প্রতিটা কথা মাথার এক হাত উপর দিয়ে গেল কুহুর। সে তো টাকা বাঁচিয়ে দিল, উল্টো রনক ভাই বলছে কিনা অত্যাচার। এই জন্যই কারো ভালো করতে নেই। বাড়ির কাছে আসতেই কুহু জানালো এইটুকু পথ এলবো সাপোর্ট স্টিকে ভর করে যাবে। অগত্যা আর কিছু বলল না রনক। নামিয়ে দিল। বসার ঘরে বসে আছেন রাশেদ জামান আর শারমিন বেগম। কুহুকে এই অবস্থায় দেখে দুজনে চমকে উঠলেন। রনক জানালো সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ের এই অবস্থা হয়েছে কুহুর। তির্যক দৃষ্টি ফেলে রনকের দিকে তাকালো কুহু। কি সুন্দর মিথ্যে কথা সাজিয়ে নিল। শারমিন বেগম তপ্ত শ্বাস ফেললেন। এই মেয়ের চলাফেরা কোনো কালেই পছন্দ ছিল না তার। প্রতিনিয়ত এমন কিছু ঘটাতেই থাকবে, এটাই স্বাভাবিক। অস্বাভাবিক তো কুহু। খানিকটা আফসোস করলেন রাশেদ জামান। পরক্ষণে কুহুকে নিয়ে নিজের রুমে চলে গেল রনক। বাবা মায়ের চোখের আড়াল হতেই ফের কোলে তুলে নিল কুহুকে। ভয়ানক চমকে উঠল কুহু। এতক্ষণ তো কি ভদ্র ছিল, আড়ালেই সব অভদ্রতা শুরু হয়ে যায় এই ছেলের। রুমে এসে কুহুকে খাটে বসিয়ে দিল রনক। উঠতে নিলেই কলার চেপে ধরল কুহু। খানিকটা ঝুঁকে গেল রনক। ভ্রু কুচকে তাকালো কুহুর রাগত চোখে। নাকের পাটা ফুলিয়ে বলল কুহু। মিথ্যা বলা যে গুনহা জানেন না? আপনি ফেলে দিয়েছেন আমাকে, আর বললেন সিঁড়ি থেকে পড়েছি। সত্যটা কেন চেপে গেলেন? রনক ইচ্ছে করে কুহুর আরো অনেকটা কাছে এগিয়ে গেল। পেছাতে গিয়ে বালিশে ঠেস করে শুয়ে পড়ল কুহু। চেপে রাখা কলার আলগা করে দিল। নিজেকে ধাতস্থ করে নিয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো। অন্য পাশে দৃষ্টি সরিয়ে নিল। এই মুহূর্তে কুহুর অবস্থা বেশ বুঝতে পারছে রনক। ঠোঁটের কোণে ঈষৎ মৃদু হাসি। তার এক হাতে কুহুর দুই গাল চেপে ধরে নিজের মুখোমুখি করলো। এতটা কাছে রনক ভাইকে দেখে অস্বস্তিতে পড়ে গেল কুহু। ফিসফিস করে ভরাট স্বরে বলল রনক। আচ্ছা, সত্যিটা বললে খুশি হতে তুমি? কিভাবে পড়েছো সেটা বাবা মায়ের সামনে বলার মতো? আমতা আমতা করে বলল কুহু। না মানে আপনি যে ফেলে দিয়েছেন বললেন না? এটা বিশ্বাসযোগ্য? আমি কি ছোট বাচ্চা ছেলে নাকি পাগল যে তোমাকে ফেলে দেব? তরুণ, দরজা খোলা। তো কেন, কোনো সমস্যা হচ্ছে? আমরা তো কিছু করছি না। রনকের চওড়া বক্ষস্থল ছেলে সরিয়ে দিতে চাইল কুহু। হেলাতে পারল না এক চুলো। উল্টো হাড়ও অনেকটা কাছে চলে আসলো রনক। কুহুর গলার পাশে মুখ গুজে দিয়ে ফিসফিস করে বলল। তখন তো দিব্যি বরকে নিয়ে বাহাদুরি করলে। আমার শক্তপোক্ত পেটানো শরীর দেখে কি মনে হয়? তোমাকে করে তুলতে কষ্ট হয় না? সামান্য নিচ থেকে উপর পর্যন্ত একটা চালের বস্তা তোলার জন্য কুলিকে 50 টাকা দিতে হয়। সেখানে এতটা পথ একটা 70 কেজি আটার বস্তা বয়ে নিয়ে এসেছি। এখন আমার পরে পারিশ্রমিক কে দেবে? কথা বলার সময় রনকের উষ্ণ শ্বাস ছড়িয়ে যাচ্ছিল কুহুর গলা আর কানের পাশ। ভয়ানকভাবে পায়ের তলানি শিশির করে উঠছিল। ফের মাথা তুলে কুহুর চোখে দৃষ্টি রাখলো রনক। চোখে মুখে রাগ টেনে বলল কুহু। 70 কেজি মানে? কিসের পারিশ্রমিক দিব আপনাকে? পা কে ভেঙেছে? পা ভালো থাকলে কি আর কোলে উঠতাম নাকি? টাকা বাঁচিয়ে উপকার করলাম, কোথায় ধন্যবাদ দেবে তা নয়, উল্টো কুলিদের মতো পারিশ্রমিক চেয়ে বসে আছে। ঠিক আছে, দিয়ে দিব আপনার 50 টাকা। তপ্ত শ্বাস ফেলে বলল রনক। মেনে নিলাম আমার জন্য পা ভেঙেছে। 50 টাকা জরিমানা দিয়ে নিয়ে আসতাম। টাকা আমার যেত, তুমি অযথা আমার শক্তি অপচয় করালে কেন? এর মূল্য তো টাকা দিয়ে পরিমাপ করবো না আমি। রনকের কথায় চুপসে গেল কুহু। হাব ভাব ভালো ঠেকছে না। কেন যে তখন কোলে তোলার কথা বলতে গেল। আঙ্গুল দিয়ে কুহুর কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল রনক। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কুহু। ধীরে ধীরে আঙ্গুল নামিয়ে কুহুর গাল স্পর্শ করল রনক। মৃদু কেঁপে উঠল কুহু। নাক স্পর্শ করতেই চোখের পাতা তীর তীর করে কেঁপে উঠল। মুহূর্তের জন্য শ্বাসরোধ হয়ে গেল কুহুর। ঠোঁটে
কাঠের পুতুলের ন্যায় শটান হয়ে শুয়ে রইল। কিছু বলার জন্য ঠোঁট আলগা করতেই আঙ্গুল রেখে থামিয়ে দিল রনক। এই মুহূর্তে তার দৃষ্টি কুহুর পেলব ওষ্ঠচুকলে। এবার বোধহয় কিছুটা ভয় লাগতে শুরু করেছে কুহুর। কি চাই